Yes, sir. ওয়ালাইকুম সালাম। আমি তো ঢাকার বাইরে চলে এসেছি, ওই হোয়াইট বোর্ড নাই এখানে। আমি ওই যে আমাদের যে হোম টাউনে এসেছি মাগুরাতে। উইল গো ব্যাক টুমরো। তো নেক্সট ক্লাস বাসা থেকে করবো, এই ঢাকা উইল নট হ্যাভ এ প্রবলেম। তো আজকে আমি এই যে ক্লাস নোট হাতে লেখা ক্লাস নোট দিয়ে এক্সপ্লেন করবো আর কি। গতকালও ওদের ওই যে তোমাদের আদার সেকশনটাকে আমরা এই একই ক্লাস নোট ইউজ করেছি, রাইট? So any questions so far from last class? Question আছে? Start recording. দেখো আমরা লাস্ট ক্লাসে কি শিখেছিলাম, একটু হাইলাইট দিয়ে দিই। আমরা লাস্টে একটা ফর্মুলা বের করেছিলাম, রাইট? রিমেম্বার? সো কোথা থেকে বের করেছিলাম? সো ইটস ফ্রম হিয়ার, right? We consider this a pin, the whole any circuit can be represented by P network and N network, and there is output capacitance CL. And বলেছিলাম আমরা the first, the top network is on and the current flows in, right, is a pulsating current, pulsating DC going to capacitor and charge it for the positive cycle, right? When the P network is on, N network is off, this is open. And when the P network is off or means open, then whatever the charge is stored in the capacitor used to dissipate through the N network and go to the ground. And then we used several steps to find the energy, how much energy was delivered by the source by this equation. And আমরা finally কি পেয়েছিলাম? আমরা energy পেয়েছিলাম, the total energy supplied by the source was CL VDD square, এটা পেয়েছিলাম আমরা। total energy supplied by the source, and that was the actually the total energy যেটা সাপ্লাই করেছে সেটাই তো আমাদের লস হয়েছিল। half of the energy was lost in P network and half of the energy was stored in the capacitor, and that half was dissipated in the N network, right? So but actually the by considering the total loss of the circuit, the total energy loss was CL VDD square, and that was energy. So তুমি যদি পাওয়ার বের করতে চাও এখন, how much power G was lost, then you divide it by T, then it will turn into power, right? So this is the divided by P. And then এটা যদি তাহলে আমাদের দেখো আর কিছু থাকে, তাহলে total power loss in this one. এখন তুমি জানো যে 1/T, what is 1/T? 1/T is frequency, না? 1/T is the frequency. So that means আমাদের total power loss তাহলে কত হবে? F sample system frequency into CL VDD square. So this is the final formula, right? আমরা লাস্ট ক্লাসে শুধু এনার্জির ফর্মুলাটা লিখেছিলাম, E equal to CL VDD square. সেখান থেকে ইটাকে আমরা এটাকে পাওয়ারে কনভার্ট করে ফেললাম। ইটাকে এখানে এটা ছিল এর ইকুয়েশন ছিল, এটা হলো এর না, এটা পাওয়ারের ইকুয়েশন। ও টি কি সব, ও এখানে টি দিয়ে আসছে। আমরা এইভাবে করি নাই, আমরা বোধহয় ক্লাসে আমরা এখানে এনার্জি দিয়ে করেছিলাম, এটা বেটার, বাট এখানে ইজ ওকে। তো এখানে পাওয়ারটা কি হলো, তাহলে এনার্জিটা CL VDD স্কয়ার ডিভাইডেড বাই T ইজ ইকুয়াল টু পাওয়ার, এন্ড দ্যাট ইজ P ডেলিভার্ড, টোটাল পাওয়ার ডেলিভার্ড। এন্ড সেখান থেকে আমরা এই টোটাল পাওয়ার ডেলিভার 1/T কে আবার ফ্রিকোয়েন্সি দেখাতে পারি। তাহলে কি হলো, P is equal to FS CL VDD square. So this was good. Now the question is, তুমি একটা সিগন্যাল, একটা সার্কিটের তুমি ইনপুটে যে সিগন্যাল দেবে তার ফ্রিকোয়েন্সি আর ওই সার্কিটের আউটপুটের ফ্রিকোয়েন্সি কি সবসময় সমান হবে? লিনিয়ার সিস্টেম বলতে তুমি লিনিয়ার সিস্টেম হোক, কিন্তু সেটা যদি সেই লিনিয়ার সিস্টেম তুমি কি দিয়ে ডিজাইন করবে? একটা শুধু একটা স্ট্রেট লাইন, একটা ওয়্যার দিয়ে তো ডিজাইন করবে না।
তুমি সিস্টেম ফ্রিকোয়েন্সি আর লিনিয়ার সিস্টেম হলেও তোমাকে তুমি কিভাবে এটা ইনপুট আর আউটপুটের ফ্রিকোয়েন্সি একই হয় বলো তো একটু একটা এক্সাম্পল। সেটা কি তোমার অ্যানালগ সিগন্যাল? অ্যানালগ সিগন্যাল, আমরা এখানে ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করছি, রাইট? তুমি আমাদের এখানে হলো তুমি ডিজিটাল সার্কিটের কথা চিন্তা করো, তুমি মনে করো সবথেকে সোজাই যে সিগন্যাল তোমার ডিজিটাল সার্কিট মোস্ট সিম্পলেস্ট ইজ ইনভার্টার। ইনভার্টারে তুমি যদি ইনপুট সিগন্যাল যেটা দেবে তার যে ফ্রিকোয়েন্সি আউটপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি সেম হয়? সেম হবে না? সেম। তুমি শুধু ইনপুট 0 দিলে ওটা 1 হবে আর এখানে 1 দিলে 0 হবে, বাট দ্য ফ্রিকোয়েন্সি রিমেইন সেম, রাইট? বুঝছো সবাই? অনলি ইনভার্টারের ক্ষেত্রে এটা হবে, কিন্তু তোমার অ্যান্ড গেটে, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট অ্যান্ড গেটে তুমি যে ফ্রিকোয়েন্সি দেবে, ফর এক্সাম্পল তুমি দিয়েছো 1 and 0, so 0 0 0 1 1 0 and 1 1. So now think about those input frequency, right? ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত? একবার 0 দুইবার 0 হবে আর দুইবার 1 হবে না? হ্যাঁ, এ আর বি যদি দুইটা তুমি ইনপুট নাও তাহলে কয়টা কম্বিনেশন হবে? 4টা কম্বিনেশন না? প্রথমে 0 0, তারপরে 0 1, তারপরে 1 0 1 1। তাহলে দেখো তো ইনপুটে এ কয়বার 0 হয়েছে আর কয়বার 1 হয়েছে? এবং এ আর বি এর ফ্রিকোয়েন্সিও ডিফারেন্ট, তাই না? এ বি এর ফ্রিকোয়েন্সিও ডিফারেন্ট। তারপরে আউটপুটের কথা চিন্তা করো, আউটপুটে অ্যান্ড গেটের আউটপুটে কি থাকবে? অ্যান্ড যতক্ষণ পর্যন্ত 0 3বার 0 থাকবে আর একবার 1, তার মানে কি তোমার 1 যত সময় 1 থাকবে তার থেকে 3 গুণ টাইম থাকবে 1, সরি 0, তাই না? আচ্ছা, আমি বুঝতে অসুবিধা হচ্ছিল, আমি এটা ট্রুথ টেবিল দেখাই এখন। এই দেখো এই যে এখানে, look at those, a truth table, and get a truth table here. This is a truth table for AND gate. দেখো কি লেখা, দেখো তো a কতবার 0 হয় না, b টা দেখো, b এর ফ্রিকোয়েন্সি কি? 0 1 0 1, looks like a very simple, looks like an inverter এর মতো, রাইট? তা আমি এটাকে যদি তুমি ফ্রিকোয়েন্সি যদি তুমি 1 বলো, তাহলে এটা ফ্রিকোয়েন্সি কত হবে? এর থেকে কম না বেশি? এর বি এর ফ্রিকোয়েন্সি যদি তুমি 1 বলো, তাহলে এর ফ্রিকোয়েন্সি কম না বেশি? সমান বা কম হবে স্যার। কম, অর্ধেক না? জি স্যার। দেখো এটা 2বার 0 ছিল, তারপরে আবার 2বার 1। আর ওয়াই এর ফ্রিকোয়েন্সি কত? এই বি এর ফ্রিকোয়েন্সিকে যদি আমরা ইউনিট ধরেছি, এটা হলো এক মানে 1 বললাম, তাহলে এইটা হয়ে যাবে, তাহলে বি এর ফ্রিকোয়েন্সি যদি 1 হয় তাহলে এ এর ফ্রিকোয়েন্সি হয়ে যাবে হাফ। আর ওয়াই এর ফ্রিকোয়েন্সি কত হবে? বের করতে পারো? বের করতেই পারি না আমরা, তাই না? বের করতে পারি না এখান থেকে। we need a mathematical tool, right? Other tools to calculate, so it's different. So that means only for inverter we know that the input frequency and output frequency are same. Inverter এর সময় শুধু সেম হবে in case of inverter, okay? আর all other cases it will be different. তাহলে এখন দেখো, আমরা যে পাওয়ার বের করব, একটা সার্কিটের যখন পাওয়ার বের করব, সেই পাওয়ারটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? সিগন্যালটা দেখো, এই যে এখানে আউটপুট সিগন্যালটা যদি তুমি চিন্তা করো, এই যে দেখো তো
এই যে এইখানে এই যে 0 থেকে 1 সুইচ করলো না আউটপুটটা? তো এইখানে যতটা পাওয়ার লাগবে
নাকি কি করেছি, তাই না? না, এটা উল্টে গেছে নাকি? কোনটার ফ্রিকোয়েন্সি বেশি? এটা ফ্রিকোয়েন্সি বেশি না? ও না, আমাদের ফর্মুলা ভুল হয়েছে। এফ আউট ডিভাইড বাই এফ ইন। F out divided by F in. No, this one out. এটা in. এটা ইনপুট ফ্রিকোয়েন্সি ডাবল, তাহলে এটা হলো আউটপুট। আমরা যদি ইনপুট ফ্রিকোয়েন্সি 1 ধরি, তাহলে এটা এই রাইট। তাহলে আলফা আমরা কোনটা করছি? আচ্ছা, আমরা এটা রাইট। এটা হলো সিম্পল ওয়ে, রাইট। আমি এটা বুঝে ফেলি। আমাদের এখানে অনেক কিছু লেখা আছে, আমরা অন্যভাবে করতে। F in is F out divided by F in, এইভাবে বের করা যায়, রাইট। কিন্তু আমরা যেহেতু সিগন্যালটা জানতে পারি না, রাইট, সিগন্যালের ফ্রিকোয়েন্সি আমরা বের করতে পারি না। যেমন এখান থেকে আমরা এই যে ড্র করেও তুমি সিগন্যালের ফ্রিকোয়েন্সি বের করতে পারবে না, আউটপুট সিগন্যালের কম্পেয়ার টু দ্য ইনপুট সিগন্যাল। এই জন্য কি করি আমরা, উই নিড টু অ্যাপ্লাই দ্য ডিফারেন্ট টেকনিক্স টু ক্যালকুলেট দ্য অ্যাক্টিভিটি ফ্যাক্টর। এবং সেই ফর্মুলাটা হলো এরকম: probability of output is equal to 0 into probability of output is equal to 1. এই টেকনিক ইউজ করতে হবে। এই টেকনিক ইউজ করলে কি হয় দেখো তো। এখন এই যে আমরা হিয়ার, তাহলে এর আউটপুট 0 হওয়ার প্রবাবিলিটি কত? 3/4 না? এই যে 3/4, probability of y equal to 0 হলো 3/4, আর probability of y is equal to 1 হলো 1/4, 1/4। তাহলে এটা মাল্টিপ্লাই করলে আমাদের অ্যাক্টিভিটি ফ্যাক্টর হয়ে যাবে। দিস ইজ এ 316। দিস ইজ অ্যাক্টিভিটি ফ্যাক্টর ফর দ্য 2 ইনপুট অ্যান্ড গেট। তাহলে 3 ইনপুট অ্যান্ড গেটের কত হবে বলো তো? 0 প্রবাবিলিটি কত হবে? যদি এখানে 3 ইনপুটের ট্রুথ টেবিল তৈরি করতাম আমরা, 7/8 হতো 0 প্রবাবিলিটি, আর 1 এর প্রবাবিলিটি হতো 1/8। তাহলে ওইটাকে মাল্টিপ্লাই করলে সেটা হলো 3 ইনপুট অ্যান্ড গেটের, বলো। হ্যাঁ, রাইট। So that was the activity factor for 3 input AND gate, right? ঠিক একইভাবে OR গেটেও আমরা করতে পারি। OR গেটেও দেখো, OR গেটেও একই হবে আসলে, কারণ এটা 0 এর জায়গায় 1 আর 1 এর জায়গায় 0। এটা probability of y equal to 0 হয়ে যাবে 1/4, আর probability of 1 is equal to 3/4, so it remains same, right? 3/4। এখন এইটাকে একটু অন্যভাবে করা যায় না? মনে করো আমরা probability of y equal to 1, আমরা মনে করো আমরা এই যে এই নিচেরটুকু জানি না, রাইট। মনে করো এটা জানি না আমরা। 1 এর না, আমরা এর কোনোটাই জানি না। আমরা শুধু জানি যে 1 এর 0 এর প্রবাবিলিটি হলো 0 এর প্রবাবিলিটি জানি, আমরা শুধু এইটা জানি। probability of y equal to 0, এটার প্রবাবিলিটি আমরা জানি 1/4। এটা আমরা জানি না, তাহলে এটা বের করা যায়? 1 মাইনাস এইটাই, তাই না? 1 মাইনাস 1/4 না? এই 1/4টা 1 থেকে মাইনাস করলেই যেটা হবে সেটাই হলো 3/4। তাহলে ওইভাবে বের করা যায়। তাই সেটাই আমরা এই যে ফর্মুলার ভিতরে ওইটাই লেখা আছে যে তুমি দুইটা জানলেও ভালো, তবে তুমি যেকোনো একটা জানলেও বের করা যায়। যেকোনো একটার প্রবাবিলিটি, লেটস সে প্রবাবিলিটি অফ 0 আউটপুট ইজ ইকুয়াল টু 0 যদি জানো, তাহলে ইনটু হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ
তাহলে কি করে দেখো, এটা প্রবাবিলিটি অফ আউটপুট ইজ ইকুয়াল টু 1, ওইটা মাইনাস প্রবাবিলিটি অফ আউটপুট ইজ ইকুয়াল টু 1, 0টা বের করা যায়। তাহলে যে কোনো একটা দেওয়া থাকলে বাকিটা বের করে নেওয়া যায়। এটা করা আছে। দেখো যে এখানে দেখো করেছি এই একই জিনিস, এই প্রবলেমটাই আমরা এইভাবে করেছি যে প্রবাবিলিটি অফ 0 ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে, আর 3/4টা বের করছি 1 মাইনাস 1/4, তাহলে 3/4 হয়ে গেল। দিস ইজ দ্য ভেরি সিম্পল ওয়ে। এখন কোশ্চেন হলো যে তোমার যদি এরকম বড় সার্কিট থাকে কি করবে তুমি? ট্রুথ টেবিল তৈরি করবে বসে বসে? সম্ভব না, রাইট? এই যে মনে করে 5টা ভেরিয়েবল যদি থাকে, তোমার 32 রো হবে, এবং ওই 32 রো কে তুমি লেফট সাইডে না তাড়াতাড়ি তুমি 0 0 0 1 এগুলো পাঠাতে পারো, কিন্তু রাইট সাইডটা তো তোমাকে হিসাব করে করে আনতে হবে এই সার্কিট থেকে, তাই না? এবং এটা করতে তোমার 15-20 মিনিট লেগে যাবে। অতএব ইট ইজ ইম্পসিবল টু ডু দ্যাট। তাহলে তোমাকে অন্য টেকনিক বের করতে হবে, এবং দ্যাট উইল ফলো দ্যাট ওয়ান, রাইট? কারণ তোমার এটা কোশ্চেন থাকবে হলো তোমার আসল কোশ্চেন ভুলে গেছি আমরা, তাই না? আমাদের অ্যাকচুয়াল কোশ্চেন হলো তোমার পাওয়ারের ভ্যালু বের করা, পি এর ভ্যালু। তা সেখানে পি এর ভ্যালুর ভিতরে ছিল আলফা, তারপরে ছিল ফ্রিকোয়েন্সি, ক্যাপাসিটর, আর হলো ভিডিডি স্কোয়ার। তা ভিডিডি স্কোয়ার দেওয়া থাকবে, সিস্টেমের ফ্রিকোয়েন্সি এফএসও দেওয়া থাকবে। তাহলে তোমাকে বের করতে হবে হলো ক্যাপাসিটর, আউটপুট ক্যাপাসিট্যান্স, রাইট? লোড ক্যাপাসিট্যান্স বের করতে হবে, আর বের করতে হবে হলো অ্যাক্টিভিটি ফ্যাক্টর। তো ক্যাপাসিট্যান্স বের করে আমরা আগে শিখেছি, তাই না? সিমস ডায়াগ্রাম তৈরি করে, তারপরে সাইজ বের করে, তাই না? তারপরে সেটাকে ডিস্ট্রিবিউট করে আমরা আউটপুট ক্যাপাসিট্যান্স বের করব। তাহলে সেটা করতে তোমার সময় লাগবে। তারপর আবার এইটাকে যদি তুমি এখন ট্রুথ টেবিল করতে হয়, দেন ইটস ইম্পসিবল। তাহলে তোমাকে আদার টেকনিকটা কি? আদার টেকনিক হলো এই যে এখন যেভাবে করলাম, এই প্রবাবিলিটি থেকে প্রবাবিলিটি বের করা। সেটা হয়তো তোমরা করোনি এর আগে কখনো। এটা যেমন প্রথমে, যেমন এই সার্কিটে আমরা যদি এই ওয়াই পয়েন্টে প্রবাবিলিটি বের করতে, না অ্যাক্টিভিটি ফ্যাক্টর বের করতে চাই, তাই না? লাস্ট পয়েন্টে, এই ওয়াই পয়েন্টে, এখানে আমরা আলফা বের করতে চাই, আলফা ইকুয়াল টু, কিন্তু এখন এখানে কয়টা 0 আর কয়টা 1 উই ডোন্ট নো আদার উইদাউট ট্রুথ টেবিল। তাহলে এইটা বের করার জন্য আমরা কি করতে হবে? আমাদেরকে ব্যাক ট্র্যাক করতে হবে। ব্যাকে যে আমাদের একবারে স্টার্টিং থেকে প্রবাবিলিটি গুলি বের করতে হবে ফ্রম ইচ ব্রাঞ্চ। তা সেটা কিভাবে হবে? যেমন এখানে দেখো, এই যে এই দুটা, এটা ফার্স্ট যে এন্ড গেট, তুমি এন্ড গেটের এই পয়েন্টে, দিস পয়েন্ট ইজ নোন অ্যাজ টি পয়েন্ট, এই পয়েন্টে আমাদের প্রবাবিলিটি কত হবে এটা তো আমরা বের করতে পারি ইজিলি, তাই না? আমাদের ট্রুথ টেবিল দরকার আছে, বিকজ যে টু ইনপুট, তাই না? টু ইনপুট এন্ড গেট আমরা প্রবাবিলিটি ইজিলি বের করতে পারি। 0 এর প্রবাবিলিটি কত হবে? থ্রি ফোর্থ, আর 1 এর প্রবাবিলিটি 1/4, এটা না? জি স্যার। খুব ইজি, কারণ তোমরা টু ইনপুট, থ্রি ইনপুট, এন্ড গেট আর অর গেট তো তুমি কোনো ড্র না করে তুমি একবারই বলে দিতে পারো, তাই না? যত ইনপুটই থাকুক, তো যদি তোমার 4 ইনপুটও এন্ড গেট থাকে, তুমি 4 ইনপুট এন্ড গেট থাকলে তোমার 15টা 0 হবে আর একটা 1 হবে, তাই না? আর অর গেট থাকলে, যদি 4 ইনপুট অর গেট হয়, তাহলে 15টা থাকবে 1 আর একটা হবে 0, তাই না? তাহলে 15/16 আর 1/16, দ্যাট ইজ দ্য, সো ইজিলি তোমরা বের করতে পারবে এই জায়গাটা। তাহলে তোমার ফার্স্টে যেমন দেওয়া আছে এখানে টু ইনপুট এন্ড গেট, তোমরা ইজিলি প্রবাবিলিটি বের করে ফেললে। এখানে প্রবাবিলিটি অফ 0 ইজ ইকুয়াল টু 3/4 আর প্রবাবিলিটি অফ 1 ইজ ইকুয়াল টু 1/4, তার বেড়ে গেল। তারপরে নিচের টার্মিনালে যাও, নিচের অর গেটে যাও, অর গেটে এটা হলো অর গেট, এটা সি আর ডি হলো ইনপুট, এটাও সেম হবে। এটা কি দেখতে অসুবিধা হচ্ছে? বড় করে দিতে পারো? এটা ছবিটা অত সুন্দর আসে নাই, দেখো। এটা তাহলে এটা কিউ পয়েন্টে কত হবে প্রবাবিলিটি? 0 প্রবাবিলিটি কত হবে? এটা অর গেট, কিন্তু অর গেটে 0 প্রবাবিলিটি হবে 1/4, আর 1 এর প্রবাবিলিটি হবে 3/4, তাই না?
রাইট। এখন দেখো আমরা এখন এই যে ইনভার্টারের পরে এই পয়েন্ট আছে, একটা পয়েন্ট আছে, এটা একটা পয়েন্ট। এই পয়েন্টের প্রবাবিলিটি বের করব কিভাবে? এখানে দেখো এই ইনভার্টারের আগে প্রবাবিলিটি অফ 0 ছিল 3/4। তাহলে ইনভার্টারের পরে ওইটা কত হয়ে যাবে? উল্টা হবে স্যার। উল্টা হয়ে যাবে। এইখানকার 1 এরটা যাবে 0 তে আর 0 টা যাবে 1 এ। তাহলে এখানে 0 এর প্রবাবিলিটি ছিল 3/4, এখানে যাবে 1 এর প্রবাবিলিটি 3/4 দেখো। আর এখানে 0 এর প্রবাবিলিটি ছিল 1/4। না, 1 এর প্রবাবিলিটি ছিল 1/4, এটা 0 এর প্রবাবিলিটি চলে যাবে 1/4। বুঝছো এটুকু সবাই? Yes, sir. তারপরে তারপরে দেখো অনেক সময় পরীক্ষায় কিন্তু তোমার এই পয়েন্টগুলিতেও অ্যাক্টিভিটি ফ্যাক্টর বের করতে পারে। একেবারে যে ওয়াই লাস্ট পয়েন্টে বের করতে হবে তা না। অনেক সময় বলে যে তুমি টি, কিউ, এই যে কে সব পয়েন্টে বের করো। আর না অল এস পয়েন্ট এখানে অনেক সময় বলতে পারে যে তুমি অল দ্য ব্রাঞ্চেস, ক্যালকুলেট দ্য অ্যাক্টিভিটি ফ্যাক্টর ইন অল ব্রাঞ্চেস। ইনপুট ব্রাঞ্চে বের করা যাবে না, কারণ ইনপুট তো আর ইনপুটের সাথে তো রিলেশন নাই। কারণ এই যে অ্যাক্টিভিটি ফ্যাক্টর হলো আউটপুটের সাথে, তাই না? প্রবাবিলিটি অফ আউটপুট ইজ ইকুয়াল টু 1। এই ফর্মুলাই বলেছে আউটপুট। অতএব ইনপুটের সাথে কোনো রিলেশন নাই। তাই আউটপুটটা যেখানে যেখানে আছে সব জায়গায় তোমাকে অ্যাক্টিভিটি ফ্যাক্টর বের করার কোশ্চেন আসতে পারে কিন্তু। তাহলে দেখো আমি যদি টি পয়েন্টে যদি বের করতে বলতো তাহলে আমরা বের করতে পারতাম। এই যে এখন আর পয়েন্টে এখানে যদি বের করতে বলে অ্যাক্টিভিটি ফ্যাক্টর এট আর, এখানে আর এ যদি বের করতে বলে তাহলে তুমি ইজিলি বের করতে পারবে। এই যে 1/4, রাইট? 1/4 ইন্টু 3/4, রাইট? ইজি, রাইট? তা আমরা সেটা চাচ্ছি না, আমাদের অনেক চাইতে পারে অনেক সময়, বাট ইন দিস কেস আমরা চাচ্ছি যে লাস্ট পয়েন্টে। তাহলে আমরা এই পর্যন্ত করেছি উপরের দিকে। আর এই নিচের দিকে দেখো, নিচের দিকে আমরা এই এস পয়েন্টে বের করব কি করে? এস পয়েন্টের ইনপুট দেখো কোথা থেকে আসছে। এটা হলো কিউ থেকে আসছে, ওখানকার প্রবাবিলিটি আমরা জানি, ওটা ইনপুট না কিন্তু। এটা প্রবাবিলিটি অফ কত ছিল? 0 এর প্রবাবিলিটি হবে 1/4 আর 1 এর প্রবাবিলিটি হবে 3/4। আর ই আর একটা টার্মিনাল আছে এখানকার থেকে সরাসরি এখানে ইনপুট হয়েছে। এখন এই যে এই এস পয়েন্টে যখন আমরা প্রবাবিলিটি বের করব, তখন আমাদের ট্রুথ টেবিল আমরা ইউজ করতে পারবো না। আর এখন আমাদের কি করতে হবে কি, যে দুটা ইনপুট ব্রাঞ্চ আছে ওই ইনপুট ব্রাঞ্চের প্রবাবিলিটি থেকে এটা বের করতে হবে আমাদের। তা কিভাবে বের করব সেটা? এটা ইনপুট ব্রাঞ্চের প্রবাবিলিটি থেকে যদি বের করতে হয় তাহলে কি করতে হয়? ইনপুট ব্রাঞ্চের 0 যে প্রবাবিলিটি অফ 0 আর এর প্রবাবিলিটি অফ 0 মাল্টিপ্লাই করে এই পয়েন্টের এস পয়েন্টের প্রবাবিলিটি অফ 0 বের করতে হবে। আর 1 এরটা মাল্টিপ্লাই করে 1 এর প্রবাবিলিটি বের করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো তো আমি এস পয়েন্টে আমরা প্রবাবিলিটি বের করি। হ্যাঁ, কি বলছো? এই যে আমরা দেখো এই যে এস পয়েন্টের প্রবাবিলিটি তো আমরা আর ট্রুথ টেবিল তো নাই। তাহলে এখানে মনে করো এস পয়েন্টের আমরা আগে দেখো 1 এর প্রবাবিলিটি বের করব এই এস পয়েন্টে। তো এই 1 এর প্রবাবিলিটি হবে এই যে এই গেটের ইনপুট কোনটা, ইনপুটের যে প্রবাবিলিটি আছে দেখো এই যে এই পয়েন্টে 1 এর প্রবাবিলিটি কত? 3/4 না? এই পয়েন্টে এই অর গেট তো অর গেটের আউটপুট 3/4। আর এই ব্রাঞ্চে 1 এর প্রবাবিলিটি কত এই পয়েন্টে? ইনপুট পয়েন্টে 1 আর 0 প্রবাবিলিটি সেম থাকে না, হাফ থাকে না? যে কোনো একটা ইনপুট সিগন্যালের প্রবাবিলিটি তো তোমার 1 ও হতে পারে 0 হতে পারে, হাফ থাকে। তাহলে 1 এর প্রবাবিলিটি হাফ আর এখানে 1 এর প্রবাবিলিটি 3/4। তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে 3/8 হয়ে যায়। এই যে 3/8, 1 এর প্রবাবিলিটি হলো 3/8 আর 0 এর প্রবাবিলিটি হবে এই দুটো 0 টা মাল্টিপ্লাই করলে। 0 এর প্রবাবিলিটি ছিল একটা 1/4, এখানে ছিল 1/4 আর এখানে হলো হাফ। তাহলে 0 এর প্রবাবিলিটি হবে 3/8, না 1/8, তাই না? বুঝছো এটা? কিন্তু আচ্ছা আমি দেখো এখানে আমি এর উপরে লিখছি কিন্তু প্রবাবিলিটি অফ এই যে এখানে আমি প্রবাবিলিটি অফ 0 এর প্রবাবিলিটি কত হবে? কত বললাম আমরা 1/8 না? 1/8 না? আর 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 1 এর প্রবাবিলিটি কত বের করেছিলাম?
3/4 আর 1/2 তাহলে কত হয়েছে 3/8 বুঝছো এটা জি বুঝছো স্যার। কিনা এটা হলো 1/8 এখন দেখো তো এই দুটো যোগ করে কি 1 হয় 1 হতে হবে না দুটো যোগ করে দুইটা প্রবাবিলিটি যোগ করলে 1 হয় না জি স্যার। কিন্তু এখানে দেখো 1 হয় না এই 3/8 আর 1/8 যোগ করলে কিন্তু হয়ে যায় হলো কত 4/8 তার মানেটা কি বলতো সামথিং ইজ রং হিয়ার তাই না আমরা দুইটা এর যে কোনো একটা সার্কিটে যে কোনো একটা গেটের ইনপুটের প্রবাবিলিটিকে মাল্টিপ্লাই করে আউটপুটের প্রবাবিলিটি যখন বের করব তখন যে দুইটা প্রবাবিলিটি বেরোবে ওই দুইটা প্রবাবিলিটি যোগ করার পরে ওটা 1 হয় না তার মানে হলো যে যে দুইটা প্রবাবিলিটি বেরোয় তার একটা ভুল আর একটা রং আন্ডারস্ট্যান্ড তাই এখন হচ্ছে কোনটা রাইট সেটা রাখবো আমরা যে তারপর সেই রাইটটা থেকে আমরা 1 মাইনাস সেটা বিয়োগ করলেই আমাদের আরেকটা বেরোয় যাবে বুঝতে পেরেছো এটা আমরা মনে করি যে এই যে 3/8টা যদি রাইট হয় উপরে এটা যদি রাইট হয় এই যে এটা তাহলে আমরা বাকিটা কত 1 মাইনাস এটা বের করে বলতে পারতাম না জি স্যার। আবার যদি এইটা রাইট হয় ওটা রং হয়ে যদি আমাদের এইটা রাইট হয় তাও আমরা 1 মাইনাস 1/8 বের করে আরেকটা বের করতে পারতাম তাহলে এখন হচ্ছে কোনটা রাইট সেটা ডিপেন্ড করবে হলো যে কি গেট এখানে কি গেট তার উপরে এখানে এটা গেটটা হলো অ্যান্ড গেট যদি হয় তাহলে অ্যান্ড গেটের ডমিনেন্ট সিগন্যাল কোনটা জানো তুমি ডমিনেন্ট অ্যান্ড গেটকে কে ডমিনেট করে 0 না 1 জিরো স্যার। 0 তাহলে সেই 0টা হবে রং যে ডমিনেট করে সেটাই আসলে রং হবে প্রবাবিলিটি আর যেটা নন ডমিনেন্ট সেটা হবে রাইট তাহলে এখানে দেখো তো কোনটা রাইট অথবা কোনটা রং হচ্ছে P0। P0 wrong। P0টা রং জি স্যার। P0টা রং রাইট এটা রং তাহলে এই 3/8টা হলো ঠিক তাহলে 3/8টা আমরা রেখে দেব আর এটা যদি লিখবো না তাহলে 3/8 তাহলে এটা হলো 3/8 হলো প্রবাবিলিটি অফ 1 তাই না জি স্যার। প্রবাবিলিটি অফ 1 হলো 3/8 তাহলে প্রবাবিলিটি অফ 0 কত হবে 1 মাইনাস 1 minus P1 P of 1। 3/8 1 minus 3/8 is equal to 5/8 তাই না এইটা হবে প্রবাবিলিটি অফ কত প্রবাবিলিটি অফ 0 তাই না বুঝনি বুঝছি স্যার। হ্যাঁ কেউ আছে নাকি বোঝেনি আমি ক্লিন করে ফেলি এইটাই লেখা আছে নিচে এই যে আমি এত কিছু লিখছিলাম ক্লাস নোটে তোমার এইটাই লেখা আছে হ্যাঁ বুঝি নাই কারোর কথা কেউ কথা বলছে বোধহয় এখানে দেখো এই যে আমরা ওই যে 1 এর প্রবাবিলিটিটা লিখেছি প্রবাবিলিটি অফ 1 is equal to 3/8 আর প্রবাবিলিটি অফ 0টা 1 minus 3/8 করে 5/8 লিখেছি এখানে রাইট কারণ হলো যে প্রবাবিলিটি অফ 0 এখান থেকে মাল্টিপ্লাই করে আনলে ওইটা রং হবে এখন দেখো আমরা এইটা পেয়েছি আর এই উপরেও পেয়েছি এখন তাহলে আমরা এই y পয়েন্টে বের করতে পারবো y পয়েন্টে তাহলে প্রবাবিলিটি অফ 0 কত হবে বলো আমরা এখানে বের করছি নাকি ও আচ্ছা না এখানে নাই আমরা এখানে নিজে এখানেই করে ফেলতে পারি বলো এখানে আমরা প্রবাবিলিটি অফ 0 কত বলবো আমরা এখন এখানে প্রবাবিলিটি অফ 0 বের করবো এখানে আমরা দুইটা জিরো যোগফল। যোগ না গুণ মাল্টিপ্লাই করতে হবে এটা 0 কত
এটার জিরো প্রবাবিলিটি হলো 5/8 আর এখানে জিরো প্রবাবিলিটি কত 1/4 বুঝছো তাহলে 5/8 আর 1/4 মাল্টিপ্লাই করতে হবে তাহলে কত হয় 532 তাই না আর 1 এর প্রবাবিলিটি কত 1 এর প্রবাবিলিটি কত হবে এখানে হলো 3/4 আর এখানে আছে এখানে কত 38 তাহলে কত হবে 932 এখন বলো তো কোনটা রং এটা কি গেট OR gate. অর গেট রাইট আমরা এটা ইনভার্টারটাকে আলাদা করে ফেলবো রাইট এটাকে ভেঙে আমরা এটাকে এরকম করে ফেলবো ফার্স্টে রাইট এখানে অ্যান্ড গেট আছে না এটা কি আছে এটা অর গেট আর তার সাথে এটা ইনভার্টার এই এরকম তাহলে এখানে আমরা অর গেট করে রাখলাম তাহলে অর গেটের ডমিনেন্ট সিগন্যাল কোনটা 1 তাই না তাহলে দ্যাট ইজ রং এটা রং তাহলে নন ডমিনেন্ট সিগন্যাল কোনটা এটা দিস ইজ রাইট বুঝছো তাহলে আমরা P1টা এখান থেকে বের করে আনতে হবে এখন P1 কত হবে 1 minus 5/30. 1 minus 5/32 তাহলে এটা হবে কত 27/32 something right 27/32 তাহলে 27/32 আর তাহলে P1টা এটা 27/32 আর P0টা হলো 5/32 তাহলে এখন এই দুটোকে মাল্টিপ্লাই করলে ও না আমরা এখন ওয়াই তে যাই নাই এখন আমাদের আবার ইনভার্টার এটা আমরা বের করছি কোন পয়েন্টে এই পয়েন্টে না জি স্যার আর কোনো চেঞ্জ হবে না কিন্তু তার মানে অ্যাক্টিভিটি ফ্যাক্টর আসলে একই থাকবে কারণ অ্যাক্টিভিটি ফ্যাক্টর তো এই দুটাকে গুণ করে আনতে হবে বুঝছো তাহলে অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা কত হবে 27/32 মাল্টিপ্লাইড বাই 5/32 তাহলে এটা ইনভার্টার থাকলেও যা না থাকলেও তাই এনি কোশ্চেন বলো তাহলে এইটাই আমি বলেছি এখানে না কালকে করতে গিয়ে আমরা এখানে দেখছি এখানে আমরা ভুল করেছি এই যে এখানে আমরা না এটা ঠিক আছে লাস্টেরটা এই যে এইখানে ভুল হয়েছে আমাদের এটা আমরা উল্টাটা নিয়ে এসেছি এই যে আমরা এইটা ঠিক হবে এইটা রাইট এটা রং রাইট ওইটা রাইট এটা রং তাহলে আমাদের তাহলে 5/32 না রাইট আমরা এইমাত্র করলাম এই যে 5/32টা রাইট রাইট আর 27/32 ওখান থেকে বের করতে হবে কিন্তু আমি ক্লাস নোট এটা যখন লিখছিলাম তখন ভুল হয়েছে আমার তাহলে এখানে কি ছিল P0 5/32 রাইট P1টা হবে তাহলে 1 মাইনাস কোথায় গেল এটা রং আমরা ওই যে 1 হয় না সেটা দেখাচ্ছিলাম যে 1 হবে না তাহলে এটা আমরা তাহলে P0টা রাইট আর এটা হলো P0টা 1 মাইনাস P0 করব এটা হলো 5/32 তাই না 5/32 1 মাইনাস 5/32 তাহলে এখানে হয়ে যাবে 27/32 আর এখানে হলো 5/32 হ্যাঁ এইটা মাল্টিপ্লাই করতে হবে একটু হ্যাঁ তাহলে দ্যাটস অল বুঝছো এটা এনি কোশ্চেন এটা হলো আমাদের পাওয়ার ক্যালকুলেশনের চ্যাপ্টার টপিক শেষ মানে এই ফর্মুলা দিয়ে আমরা পাওয়ার ক্যালকুলেশন করব মানে আমরা অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা বের করব এই যে আলফা এটা বের করে এখন এই টার্মটা তারপরে অ্যাপ্লাই করতে হবে কোথায় এই যে ফর্মুলা তোমার যেটা ফর্মুলা ছিল এই যে ফর্মুলা হলো কি ফর্মুলা এই যে আলফা এফএস সি ভিডিডি স্কয়ার তো সবই তো দেওয়াই থাকে ভিডিডি দেওয়া থাকে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে ক্যাপাসিটর তোমাকে বের করতে হবে
রাইট, আউটপুট ক্যাপাসিট্যান্স আর আলফা, এই দুটো জিনিস তোমাকে বের করতে হবে। আর বাকি এটা হলো একটা প্রবলেম। আমরা একটা কোশ্চেন দিয়েছিলাম, এই কোশ্চেন থেকে তুমি কিভাবে তুমি একটা আইসি কতটা পাওয়ার কনজিউম করে সেটা বের করা। মনে করো আমি বলেছি যে an IC contains 200 টু ইনপুট NAND গেট। তার মানে একটা আইসির ভিতরে 2 ইনপুট NAND গেট আছে 200টা, তাই না? প্রচুর NAND গেট থাকে, কারণ NAND গেট দিয়ে সব সার্কিট তৈরি করা যায়, এই জন্য 200টা NAND গেট আছে। তাহলে 200টা যদি 2 ইনপুট NAND গেট থাকে, তাহলে তুমি একটার পাওয়ার বের করে তাকে 200 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। এটা আমি 200 দিয়েছি, 200। the IC operating with 1 volt supply, তাহলে VDD দেওয়া আছে, VDD 1 volt and at 1 gigahertz frequency। তার মানে কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি দেওয়া আছে না, সিস্টেম ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তারপরে বলেছে the IC was fabricated at 32 nanometer technology and its transistor width is 100 nanometers, has a total capacitance 0.2 femtofarad। টোটাল ক্যাপাসিট্যান্স দেওয়াই আছে এখানে, 0.2 femtofarad দেওয়াই আছে। ক্যালকুলেট দ্য টোটাল পাওয়ার। বুঝতে পেরেছো কি লাগবে তাহলে এখন বলো তো? 200 তো মানে 200 পিসের জন্য এক একটার জন্য আগে বের করি, এটা হলো একটার জন্য। তাহলে বলো আলফা বের করতে হবে। আলফা তো আমরা একটু আগে বের করলাম না, 2 ইনপুট 316 ছিল না 2 ইনপুট AND গেটে NAND গেটের জন্য। এই যে এটা দেখো, এই যে AND গেটে আর NAND গেটে একই হবে, OR গেটেও একই হবে। এই যে 2 ইনপুট AND গেটে যাওয়া হবে, NAND গেটে এটা শুধু 0টা 1 আর 1টা 0 হবে, একই থাকবে। বুঝছো সবাই? তাহলে এটা আলফার ভ্যালু 316 আর ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত? 0.2 femtofarad। তারপরে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি হলো কত? ও না, এই ফেমটোফ্যারাডকে আবার ফেরাডে নিতে হবে, বুঝছো? নাহলে সবগুলি স্ট্যান্ডার্ড ইউনিটে না নিলে তোমার পাওয়ারটা ওয়াটে আসবে না। আবার এই ফেমটোফ্যারাডকে তুমি 10⁻⁻15 ফেরাড। তারপরে পাওয়ার সাপ্লাইকে 1 ভোল্ট, এটা স্ট্যান্ডার্ড ইউনিট। তারপরে এই সিস্টেম ফ্রিকোয়েন্সি আছে হার্টজ, গিগাহার্টজে, 1 gigahertz মানে 10⁹ হার্টজ। তারপরে এখন সবগুলি বসাই দাও, উইল গেট দ্য অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, থিওরিটিক্যালি। হ্যাঁ, কিন্তু তোমাকে তো পাওয়ার বের করতে বলবে একটা আইসির ভিতরে কত পাওয়ার। তাহলে ওই আইসির ভিতরে তোমার কতগুলি গেট আছে সেগুলো সব জানতে হবে না? হ্যাঁ হ্যাঁ, সেটা বলা থাকবে। কিন্তু এখানে একটু আমি দেখো, এখানে কিছু কিছু জিনিস বেশি বেশি দেওয়া আছে, দেখেছো? এখানে একটা জিনিস বলা আছে 32 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি করা, আর একটা বলা আছে ট্রানজিস্টরের উইডথ হলো 100 ন্যানোমিটার। এখন তুমি মনে করতে পারো এগুলি কোথায় ইউজ করবো, তাই না? এগুলি অনেক সময় ক্যাপাসিট্যান্স এখানে দেখো, এখানে বলা আছে টোটাল ক্যাপাসিট্যান্স বলে দেওয়া আছে। তাহলে এগুলি কেন লাগবে এই দুটো? হ্যাঁ, না দেওয়া থাকলে বা অন্যরকম দেওয়া, মনে করে এরকম যদি থাকতো, পরীক্ষার হলে কোশ্চেনে এরকম থাকতে পারে যে টোটাল ক্যাপাসিট্যান্স অফ 0.2 ফেমটোফ্যারাড পার ন্যানোমিটার, তখন কি করতে বলো তো? এখানে আমি একটা স্লাইড দিয়ে কত দিয়ে গুণ দিতে, 32 ন্যানোমিটারে কত হয় সেটা বের করতে হবে। 32 দিয়ে, কারণ 32 ন্যানোমিটার তো টেকনোলজি। এটা 32 ন্যানোমিটার টেকনোলজি মানে কি? 32 ন্যানোমিটার টেকনোলজি মানে তো 2F না, এটা হলো 2L। 2L মানে হলো 32, কিন্তু তোমার জি স্যার। জি স্যার, সাইজের সাইজ বলতে আমরা কি বুঝি? উইথ
উইডথ বুঝি না, সাইজ মানে তো উইডথ নট লেন্থ, উইডথ। তো উইডথ মানে হলো উইডথ কোনটা এখানে, এই 100 দিয়ে গুণ দিতে হবে এটাকে। 100 ন্যানোমিটার দিয়ে যদি তুমি গুণ দাও তাহলে এই ন্যানোমিটার ক্যান্সেল হয়ে যায়, থাকে তো তোমার শুধু ফেমটোফ্যারাড। হ্যাঁ, পরীক্ষার সময় কেয়ারফুলি করবে কিন্তু, এরকম উল্টাপাল্টা অনেক কিছু থাকে, কারণ পরীক্ষার থেকে অনেক সময় আমি কনফিউশনের জন্য তো এরকম দিয়ে দেই। তো তোমাকে ইউ মাস্ট নিড টু আন্ডারস্ট্যান্ড, রাইট, যে কোথায় কি দেওয়া আছে। কারণ তুমি যদি এরকম এই যে 0.2 ফেমটোফ্যারাড পার ন্যানোমিটার দিয়ে আসো, তাহলে তোমার ইউনিট কিন্তু আর ওয়াট হবে না, তোমার অন্য কিছু হয়ে যাবে। ওকে, আর সেটা ক্যাপাসিটরের ইউনিটও না, ক্যাপাসিটর ইউনিট হলো ফেমটোফ্যারাড বা ফ্যারাড, not femtofarad per nanometer is not a unit of the capacitor. Okay, any question? আমরা এটুকু পড়াবো আজকে, কালকে ওদেরকে বেশি পড়াতে, এইটুকু পড়িয়েছিলাম। আবার স্যাটারডে তো তোমাকে সেম ক্লাস, স্যাটারডে আমি বাসা থেকে ক্লাস নিব, তো উইল বি বেটার কমফোর্ট। ওকে, বলো এনি কোশ্চেন? স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমাদের সিআরটির একটা মেইল আসছে, ওখানে স্যার মার্কিং সিস্টেম তারপর ফাইনাল এক্সাম নিয়ে বলা হয়েছে। স্যার ওটা কি এই সেমিস্টার থেকে নাকি নেক্সট সেমিস্টার থেকে? না, ওই তো তুমি কি সিআর? জি স্যার। ও, তোমার তাহলে ভালো করেছো, তোমার আমার মনে ছিল না, তুমি মনে করেছো। তুমি সব সিআর কে বলবা তো ওই যে নেক্সট সানডে 7টার সময় জয়েন করতে। আর তোমাদের যে ভিপিজিএস আছে না আমার সোসাইটির, জি স্যার আছে। ওদেরকেও বলবা। আর অন্য ডিপার্টমেন্টের সিআর এর সাথে কন্ট্যাক্ট থাকলে তোমরা একটু সবাইকে মেসেজটা পাঠাইও। মানে আমরা সবার সাথে তোমাদের সঙ্গে ডিসকাস করতে চাই, আমরা চেঞ্জ করতে চাই, কারণ তোমাদের লোড কমানোর জন্য। তোমরা না শুধু ভয় পাও ফাইনাল এক্সাম, খালি বলো প্রিপারেটরি লিভ, তারপর বন্ধ চাও যে অনেক। স্যার এটা কি তাহলে নেক্সট সেমিস্টার থেকে নাকি এই সেমিস্টার? না, নেক্সট সেমিস্টার না, দেরি আছে তোমাদের জন্য, নাও হতে পারে। তোমরা তো 4-1 বেরোই চলে যাবে হয়তো। আমরা এখন কেবল ইনিশিয়াল স্টেজ। এখন আমরা বিভিন্ন দেশের থেকে কালেকশন করেছি, মোটামুটি আমরা কয়েকটা প্রপোজাল বের করেছি। বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটিতে তোমাদের বন্ধু বান্ধব পড়ে, তা আমরা একবারে চাপাই দিতে চাই না, অনেকে চাপাই দিতে চায়, কিন্তু তার থেকে আমি মনে করেছি যে এটা ডিসকাস, আমি ভিসি স্যারকে বারবার বলেছি যে আমরা ডিসকাস করে আসলে এটা করতে চাই। তো ওইটা এই জন্য তোমাদের সঙ্গে প্রথমে ডিসকাস করব, তারপরে আমরা হেডদের সঙ্গে ডিসকাস করে পরে একাডেমিক কাউন্সিলে ওটা প্লেস করে ওটা অ্যাপ্রুভ হলে তারপরে তোমরা মনে হয় না তোমাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। তাহলে স্যার আমাদের ফাইনাল এক্সামটা কি স্যার অফলাইনে হওয়ার কোনো মানে চান্স আছে? না, তোমার গভর্নমেন্ট তো বলেই দিছে মে মাসের আগে খুলবে না। জি স্যার, তার মানে আমাদের এই ফাইনালটা স্যার যেটা মানে ক্যালেন্ডারে দেওয়া আছে এপ্রিলের 18 তারিখ স্যার, হ্যাঁ ওই দিনই হবে, হ্যাঁ ওই ক্যালেন্ডার অনুযায়ী হবে। এবং সিস্টেমও কি আগেরটার মতোই 3-2 তে যেভাবে দিলাম? গত সেমিস্টারের মতোই হবে। এরকম তোমাদের 60 মার্কের পরীক্ষা হবে ফাইনাল, আর তোমাদের এই যে কুইজ আর অ্যাটেন্ডেন্স এটা মিলাইয়ে 40। স্যার মানে এ পার্ট বি পার্ট ওইভাবেই? এ পার্ট বি পার্ট তো নাও হতে পারে, তোমার আমার এই কোর্সে তো এ পার্ট বি পার্ট নাই, এটা তো একটাই পার্ট। মানে ওই যে একটা মানে আগের সেমিস্টারে হয়েছিল স্যার 40 মার্কের এক্সাম। ও আচ্ছা, বিকাল বেলা, ও আচ্ছা, পরের দিন না? হ্যাঁ, ওইটা এখনো ডিসিশন নেয়নি, তবে আমরা সবাই অপোজ করেছি ওইটা, কারণ ওইটা তো পুরোপুরি সবাই কপি করেছে, বই দেখেছে, খালি আননেসেসারি অনেক পেজ ভরে ফেলেছে, কিছু করার কোনো ভ্যালু ছিল না। সবাই ফুল মার্কস পেয়েছে অথবা সবাই 0 নাম্বার পেয়েছে। হ্যাঁ, এই জন্য ওইটা আমরা চাই যে, আমি তো চাই অফকোর্স ওইটা না করতে, হয়তো শুধু রেগুলার পরীক্ষাই হবে, মানে একটাই পরীক্ষা। জি স্যার। তবে তোমাদের জন্য খুব একটা ভালো খবর না যে তোমরা এই কুইজ কিন্তু 2 নাম্বার কুইজ খারাপ করেছো সবাই। আমি নাম্বারটা পোস্ট করতে ভুলে গেছি, আজকে একটু পরে পোস্ট করে দেবো। এবং ফাইনাল পরীক্ষায় কিন্তু এরকমই কোশ্চেন আসবে। গত বছর কিন্তু ফাইনাল পরীক্ষায় অন্য সাবজেক্টে আমরা জানি না তোমরা কত নাম্বার পেয়েছো, VLSI 1-এ কিন্তু প্রশ্ন সবাই আলাদা আলাদা হয়, এবং মাত্র বোধহয় 23 জন A+ পেয়েছে। পাস করবে সবাই, কিন্তু তোমাকে A+ পেতে গেলে কিন্তু তোমার নিজের জানতে হবে। তুমি মানে প্রবলেম হলো যে কপি করতে পারবে না। মানে অনেকে মনে করে যে আমাদের ফার্স্ট কুইজের মতো মনে করছে যে আমি একজন পড়লেই হবে, তাই না? যে আপনার ফ্রেন্ড আসছে ওর কাছ থেকে দেখে লিখবো,
কিন্তু VLSI তে তা হবে না, কারণ দেখতেই পেয়েছো যে তোমার ইকুয়েশন আরেকজনের থেকে ভ্যারি করে। অতএব ফাইনাল পরীক্ষায় তোমার 2 ঘন্টা বা 3 ঘন্টার ভিতরে তুমি দেখতে পাবে না, কারণ সে তার প্রশ্ন নিয়েই ব্যস্ত থাকবে। আর ওই ইকুয়েশনের উপরেই তুমি তোমার প্রথম বুলিয়ান ইকুয়েশন যদি ডিফার করে, তোমার সবকিছু ওই কোশ্চেনের বেস করে হবে, কিন্তু ওইটা থেকেই তোমার মনে করো ওই কোশ্চেনের উপরেই তোমার এরকম যে অ্যাক্টিভিটি ফ্যাক্টর বের করতে হবে। তুমি যদি কারোর কাছ থেকে নাও গত সেমিস্টারের কোশ্চেন, তাহলে দেখতে পাবে যে কোশ্চেন কিন্তু অনেক ছিল, কোশ্চেন কিন্তু সোজা ছিল, কিন্তু যারা বেশিরভাগই মনে করেছে অনলাইনের পরীক্ষা, সবার তোমার প্রচুর টাইম আছে, ভিডিওর উপরে বন্ধু বান্ধব মিলে একটা ভিডিও অন করে দিয়ে সবাই মিলে লিখবো, রাইট? অনেক অনেক করছে তো সবাই A+ পেয়ে গেছে, তাই না? অনেকে 4-5 জন বাকি ছাড়া আর পুরা 90% A+, কিন্তু VLSI তে কিন্তু তা পায় নাই, এবং এবারও কিন্তু তোমরা পাবে না, রাইট? সো কেয়ারফুলি ক্লাসে ফলো করো, আর try to understand, right? Ask question. স্যার একটা ঝামেলা ছিল স্যার, বলো। মানে ব্যাপারটা হয়েছে স্যার, ফার্স্ট কুইজ যেদিন ছিল স্যার সেই দিনও আমার একটা কানেক্টিভিটিস ইস্যুস এর কারণে আমি ইয়েতে পোস্ট করতে পারি নাই আমার কুইজের খাতাটা আচ্ছা। ক্লাসরুমে। তো স্যার আপনি মেইল অ্যাড্রেস দিয়েছিলেন, সেটা মেইলে আমি মেইল করেছিলাম, করে সে তখন আমার ওই মুহূর্তে একটু তাড়া ছিল, আমি চলে গেছি বাইরে। পরে রাতের বেলা বাসায় এসে আমি সেই দিন দেখছিলাম যে আমার মেইলটা আসলে সেন্ড হয় নাই। কারণ হচ্ছে স্যার ও আপনার মেইল অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছে না, লিখে দিচ্ছে যে মেইল অ্যাড্রেস নট ফাউন্ড। তো আমি সেইটা আরে তুমি তখন mail দেখি address নাই, টা ভুল আমি এই হয়েছে জন্য বোধহয়, তোমাকে তো না এই স্যার, সমস্ত আমি কেসে মেইলের তোমাকে সিরিয়াস হতে হবে, তাই না? তুমি একজন ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছ, আর 6 মাস 3 মাস পরে তুমি একজন ইঞ্জিনিয়ার, তাই না? তোমার রেসপন্সিবিলিটি থাকবে না? তো তুমি বুঝতে পেরেছি। তুমি তখন স্যার তুমি আমি আর পাঠাইছো ওটা, কিনা? জি স্যার, তোমাকে তো ওটা তো মেল আমার সেদিন পাঠালে তো তো তোমাকে একটু পরে অ্যাকনলেজমেন্ট দেয় যে এটা সেন্ট সাকসেসফুলি, তাই বলে না? অথবা সেন্ট ওইটা আমি বক্সে গিয়ে সেদিন চেক চেক করতে করতে হবে। পারিনি স্যার। সেই না দিন না, হচ্ছে চেক আমার একটু করতে তাড়া পারোনি ছিল, কেন? তুমি আমাকে অ্যাবসেন্ট তোমার তাড়া দেখিয়েছিল। থাকবে না, তুমি আমি আর পরীক্ষা ওটা দিছো, নিয়ে এর থেকে স্যার, তাড়া পরীক্ষা থেকে তাড়া স্যার আমি তোমার আর ওইটা কি নিয়ে আর থাকবে? বলছি না। ওইটা স্যার হচ্ছে সেই দিন আমাকে ফার্স্ট কুইজটা অ্যাবসেন্ট ছিল, আমি ওটার আপনাকে জানাইনি স্যার। তো স্যার সেকেন্ড কুইজ যেদিন ছিল সেই দিনও স্যার সেম কাহিনী হয়েছে, যে কারণে হচ্ছে স্যার আমি হচ্ছে স্যার আমার কুইজটা সেন্ড করতে 2 মিনিট লেট হয়েছে স্যার, সেকেন্ড কুইজটা। ওকে, হ্যাঁ, যাক না, একটু লেট হলে আমি 5 মিনিট পর্যন্ত, আমি তো টাইম দিছিলাম 10টা 20 গুগলে, তারপরে আমি 10:30 পর্যন্ত ওটা ওপেন ছিল। যারা তারপরে 10টা 35 পর্যন্ত যারা দিয়েছে তাদেরকেও আমি নাম্বার কাটি নাই। জি স্যার, আমার 32 তে 10টা 35 সেন্ড হয়েছে স্যার। হ্যাঁ, তাহলে তোমার নাম্বার কাটা হয়নি। 10টা 35 পরে যারা দিয়েছে তাদেরকে, তাদের ভিতরে যারা যারা ফুল নম্বর পেয়েছে বা 8, 7, 8, 9, 10 পেয়েছে, তাদের থেকে কাটা হয়েছে একটু একটু, 1, 2 করে। আর যারা 3, 4 পেয়েছে, 2, 3 পেয়েছে, তাদের কাছে কাটা হয় নাই। অনেকে তো 1 ঘন্টা কি পরে, 1.5 ঘন্টা পরে দিয়েছে অনেকে, কিন্তু তারা যদি ফুল মার্ক পেয়ে থাকে তাদেরকে কমানো হয়েছে, কিন্তু 50% কমাইছি, রাইট? কিন্তু ফাইনাল পরীক্ষাতে তো এগুলি এত ফ্যাসিলিটি দেওয়া যাবে না। আর হলো মেইন হলো যে তোমরা যারা, আমি পরীক্ষা 4টা নিব, 4টার ভিতরে 2টা কাউন্ট করব, কিন্তু তোমরা একজন ম্যাক্সিমাম তোমরা একটা মিস করতে পারো, মানে তুমি যদি 2টা পরীক্ষা দাও তাহলে তোমার 2টাই কাউন্ট হবে। কেউ যদি সব এক্সাম কি তিনটা দেয়, খাতের হবে স্যার? না 3টা যদি কুইজ দাও তাহলে 3টার ভিতরে বেস্ট 2, কিন্তু কেউ 4টা দিতে পারবে না। যারা 3টা দিয়ে ফেলবে তারা কিন্তু 4টা দিতে পারবে না, কারণ আমি আরো কুইজ নেব, আরো 2টা নিব। স্যার দিতে পারবো না মানে স্যার বুঝলাম না, অ্যাটেন্ডই করবো না স্যার? না, তুমি নিলেও তোমারটা কাউন্ট করা হবে না। তার মানে এতদিন নিয়ম ছিল যে হলো 4টার ভিতরে 3টা কাউন্ট করার কথা। জি স্যার, কিন্তু অ্যাটেন্ড তো সবগুলোতে করতাম। হ্যাঁ, কিন্তু এইবার যেহেতু তোমাকে কাউন্ট করতে হবে 2টা, তাই তোমাকে 3টার ভিতরে 2টা কাউন্ট করতে হবে, তাহলে তোমাকে 3টা পার্টিসিপেট করতে হবে, 2টা কাউন্ট করবো। আচ্ছা স্যার। বুঝছো? 3টার ভিতরে বেস্ট 2 নেব। তা তুমি যদি প্রথম 3টা দিয়েই ফেলো তাহলে তোমার 4টা দেওয়া দরকার নেই। কিন্তু স্যার প্রথম 3টার মধ্যে যদি 2টার রেজাল্ট খারাপ থাকে তাহলে স্যার 4টা অ্যাটেন্ড করতে পারবো? না, তুমি তাহলে তোমার অন্যরা কমপ্লেন দেবে না যে তুমি 4টার ভিতরে তোমার 2টা নিচ্ছি, আচ্ছা স্যার, বুঝছি। তাই না? তোমার বন্ধুদের সাথে তো তুমি পরে মারামারি করে ফেলবে, তাই না? আমি তো ফেয়ার হলাম না, সবাই তো আমার কাছে তো সবাই সমান। এই জন্য 3টা পর্যন্ত ম্যাক্সিমাম পার্টিসিপেট করতে পারবে, 3টার ভিতরে 2টা নেব, বেস্ট 2।
আর কেউ যদি দুইটাই দেয়, বাকি দুইটা যদি অ্যাবসেন্ট থাকে, তখন তো আসলে কিছু করার নেই, তখন তার দুইটাই নিতে হবে। ওকে? স্যার সবগুলো কি এভাবে সাডেন হবে স্যার? না, আমি তো সবসময় সাডেনই নেই, তাই না? তুমি জানো প্রথম ক্লাসে বলে দিছি, কারণ আমি তো কুইজ নেই হলো যেদিন যে টপিকস পড়াই ওই টপিকসের উপরে। আমি লাস্ট ক্লাসেও কিন্তু পরীক্ষার জাস্ট আগ মুহূর্তে তোমাকে ওই যে একটা প্রবলেম সলভ করে দিয়েছিলাম, এবং ওইটা তোমাদের স্ক্রিনেই ছিল। ওইটা দেখে দেখেই তো করা যায়, তাহলে তো আরেকজনটা দেখতে গিয়ে তো ভুল হয়েছে, তাই না? শুধু চিন্তা করবে যে নিজে কতটুকু বুঝতে পেরেছো, কারণ না বুঝলে তুমি পরীক্ষা পারবে না তো ফাইনালে। ফাইনালের পরীক্ষা কিন্তু অনলাইনে আমার সাবজেক্টের কোশ্চেন কঠিন হয়েছে আরো অফলাইনের থেকে। অফলাইনে বরং কোশ্চেন আরো ইজি করি আমি। ওকে, এনিওয়ে, তো তুমি এখন থেকে সিনসিয়ার হয়ে যাও, তাহলে পারবে, রাইট? ওকে, স্টপ শেয়ারিং। ওকে, ভালো থাকো তাহলে। সি ইউ নেক্সট